ধরুন আপনার কাছে 1 কোটি টাকা আছে, এই 1 কোটি টাকাটা আপনার কাছে রয়েছে। আপনি মনে করছেন এই 1 কোটি টাকা দিয়ে জমি কিনবেন আর একটা ভালো বিজনেস করবেন। সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার পরিবারের মানুষের একটা বিরাট বড় অসুস্থতা দেখা দিল, বা আমার পরিবারের মানুষের একটা বিরাট বড় অসুস্থতা দেখা দিল, সেখানে হয়তো বিরাট বড় একটা সার্জারির প্রয়োজন আছে। তাহলে আমরা কোন কাজটা আগে করবো? সেই সার্জারি করাতে গেলে হয়তো 40 লাখ 50 লাখ টাকা প্রয়োজন। আমি নিশ্চয়ই আগে মানুষটার সার্জারি করাবো। তার কারণ মানুষ কিন্তু জায়গা জমি বিক্রি করে দিয়ে কিন্তু পরিবারকে রক্ষা করে, পরিবারের মানুষজনকে রক্ষা করে এবং তার শরীরকে সুস্থ করে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই দুটো কথা বললাম যে আমি জায়গা জমি কিনবো, বিজনেস করব এবং পরিবারের মানুষকে ঠিক করব। এই তিনটে কাজই আমার জমানো টাকা দিয়েও আমি করতে পারবো, আমার না জমানো টাকা দিয়েও কিন্তু আমি করতে পারবো। সেটা কিভাবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝবো। আমাদের যে টাকাটা আমরা জমাচ্ছি, আমার এই 1 কোটি টাকা, এই মুহূর্তে আমার যে 1 কোটি টাকাটা জমেছে, এই 1 কোটি টাকাটা আপনারা যদি খরচ করতে না চান, আপনার কাছে 1 কোটি 10 লাখ 20 লাখ বা 30 লাখ টাকাই থাকুক না কেন, সেটা যদি আপনি খরচ করতে না চান, আপনি যদি মনে করেন যে আপনার এসআইপিটা চলুক, আপনি যদি মনে করেন আপনার যা যা সংসারে খরচ হচ্ছে সেটা চলুক এবং পরিবারের মানুষও সুস্থ, তাহলে এই ভিডিওটা আপনার জন্য একটা বিরাট বড় ভিডিও হতে চলেছে। তার কারণ এই একটা ভিডিওর মাধ্যমে এবং 3টে পয়েন্টের মাধ্যমে আমি আজকে আপনাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে দেবো, যেটা আপনারা অন্য কোনো ভিডিওতে আজ পর্যন্ত দেখেননি। এই একটা ভিডিওর মধ্যে আমি সমস্ত কথা বলবো। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে এসআইপি প্লাস শেয়ার। এই এসআইপি প্লাস শেয়ার, এই কথাটা আমি এই পয়েন্টটা বলার আগেই আমি লাস্টে দুটো পয়েন্ট মনে করছিলাম বলবো, কিন্তু না, সবাই আগে এসআইপি বা শেয়ারে নিবেশ করতে চাই, সেই জন্য আমি এটা আগে রেখেছি। কিন্তু আমার কাছে প্রিয় সব থেকে পরের দুটো, সেই দুটো যদি না থাকে তাহলে কিন্তু আমাদের সেই পয়েন্ট দুটোর কথা যদি আমরা না শুনি, তাহলে কিন্তু আমাদের এই এসআইপিটা বা শেয়ারে নিবেশটা নষ্ট হতে পারে। এই যেরকম 1 কোটি টাকাটা খরচ হয়ে গেল, এই 1 কোটি টাকাটা পরিবারের কেউ অসুস্থ হলে বা কেউ হঠাৎ করে মারা গেলে কিন্তু খরচ হয়ে যেতেই পারে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অতএব সেকেন্ড এবং থার্ড পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। তার আগে ফার্স্ট পয়েন্ট বোঝার জন্য, এসআইপি প্লাস শেয়ারে যে জিনিসটা হয়, কাজ করে, পাওয়ার অফ কম্পাউন্ডিং যে কাজ করে, সেটা আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনি 510 টাকা করে দিয়েছেন প্রতি মাসে মাসে, 510 টাকা করে প্রতি মাসে মাসে দিয়েছেন। আপনার 5 বছরের রিটার্ন হচ্ছে 0.5 লাখ টাকা, এবং সেটা 8 বছরে গিয়ে 1 লাখ টাকায় পরিণত হচ্ছে, এবং সেটা 10 বছরে গিয়ে 1.5 লাখ টাকায়, এবং সেটা 20 বছরে গিয়ে 8.9 লাখ টাকায় পরিণত হয়েছে। এইবার লক্ষ্য করার একটা বিরাট বড় বিষয়, যেটা আমি বলছি, এই ভিডিওটা বানানো বিশেষ করে এই পাওয়ার অফ কম্পাউন্ডিং দেখানোর জন্য এবং লাস্টের দুটো পয়েন্ট দেখানোর জন্য। তো দেখুন, এখানে 22 বছর থেকে 35 বছরের মধ্যে দেখুন টাকাটা কত দ্রুত হারে বেড়েছে। তার মানে আমরা এখান থেকে একটা কথা পুরোপুরি বুঝতে পারি যে পাওয়ার অফ কম্পাউন্ডিং, যত বছর দেরি করে আমরা নেব, যত বছর দেরি করে আমরা টাকাটা তুলবো, তত কিন্তু পাওয়ার অফ কম্পাউন্ডিংটা বেশি হবে। তার কারণ দেখুন, 5 বছর থেকে 20 বছরের মধ্যে পাওয়ার অফ কম্পাউন্ডিংটা কিন্তু বেশি করে কাজ করেনি। আপনার 1 লাখ টাকাটা 8 লাখ টাকায় পরিণত হতে 20 বছর লেগে গেছে, কিন্তু সেই জায়গায় আপনার 12 লাখ টাকা 22 বছর থেকে দেখুন 1 কোটি টাকায় মাত্র কত বছরের মধ্যে, 13 বছরের মধ্যে পরিণত হয়েছে 1 কোটি টাকায় আপনার 12 লাখ টাকা। তাহলে এই যে 22 বছর থেকে 35 বছরের মধ্যে এত দ্রুত বাড়লো, কেন বাড়লো? তার কারণ আমি এতগুলো দিন সহ্য করেছি। আমি 5 বছর থেকে 20 বছর পর্যন্ত সহ্য করেছি। তো পাওয়ার অফ কম্পাউন্ডিং এখান থেকে বোঝা গেল যে যত দিন আমরা বেশি রাখবো, তত বেশি পাওয়ার অফ কম্পাউন্ডিং কাজ করবে এবং আমরা অতি দ্রুত টাকাটা বেশি টাকায় পরিণত করতে পারবো। তো এটা বুঝতে হলে আমাদের দেখতে হবে যে আমরা যখন ব্যাংকে টাকা রাখি, ধরুন আপনার কাছে 10,000 টাকা আছে, আপনি ব্যাংকে টাকাটা রেখেছেন, আপনি কত করে সুদ পান? আমি ধরলাম ইয়ারলি আপনি 6% হারে, হাইয়েস্ট আমি রিটার্ন বলছি, ইয়ারলি আপনি 6% হারে সুদ পাচ্ছেন। তার মানে আপনি বছরে 10,000 টাকায় 600 টাকা ইন্টারেস্ট পাচ্ছেন, এবং সেটা যদি আপনাকে 3 মাস পরে দেওয়া হয়, তাহলে আপনি কত টাকা পেতে পারেন? বা আমি মাসে মাসেই ধরলাম, মাসে মাসে আপনাকে হয়তো ব্যাংক টাকাটা দিচ্ছে, তার মানে আপনি 10,000-এ 50 টাকা সুদ পাচ্ছেন। তার মানে 1 মাস পরে গিয়ে ব্যাংক আপনাকে 6% হারে 50 টাকা সুদ দিচ্ছে আপনার 10,000 টাকায়। তাহলে আপনার টাকাটা আজকে রাখলেন আর 1 মাস পরে আপনি গিয়ে 50 টাকা সুদ পেলেন। এটা ব্যাংকে হয়। তো আমরা যদি ব্যাংকে টাকা না রেখে আমরা যদি এসআইপি বা শেয়ারে টাকা রাখি, সেক্ষেত্রে আমাদের কি হতে পারে? ধরুন আপনার কাছে 10,000 টাকা আছে, এই 10,000 টাকা আপনি একটা শেয়ারে নিবেশ করলেন বা একটা জায়গায় এসআইপি করলেন। সেক্ষেত্রে আপনার ধরুন পরের দিন 2% টাকা বাড়লো, 2% বাড়লো মানে আপনি 200 টাকা সুদ পেলেন। তাহলে আপনার টাকা কত হলো? 10,200 টাকা হলো। এইবার যখনই আপনার টাকা 10,200 টাকা পরের দিন হলো, সেই 10,200 টাকার উপরে কিন্তু নেক্সট দিন গিয়ে আপনার যদি 3% বাড়ে বা 1% বাড়ে, সেটা কিন্তু বাড়বে। অতএব ব্যাংকে কি হচ্ছে? ব্যাংকে হচ্ছে
এই 10,000 টাকার উপরে আপনাকে বছরে সুদ দিচ্ছে, এবং সেটা হয় 3 মাসে আপনাকে রিটার্ন করছে, নয় মাসে মাসে রিটার্ন করছে। কিন্তু শেয়ার মার্কেটে হচ্ছে কি, শেয়ার মার্কেটে যখন আপনি নিবেশ করছেন, তখন আপনার যে টাকাটা 10,000 টাকা আপনি রাখলেন, রাখার পরে পরের দিন আপনার টাকাটা 10,200 টাকা হলো, সেই 10,200 টাকা পরের দিনে তার উপরে গিয়ে ইন্টারেস্ট হচ্ছে। তার মানে প্রতিদিন আমরা সুদ পাবো, এবং সেই সুদ আসলের সাথে অ্যাড হবে, অ্যাড হওয়ার পরে যে টোটাল টাকাটা হবে তারপরের দিন তার উপরে গিয়ে সুদ হবে। এইভাবেই পাওয়ার অফ কম্পাউন্ডিং কাজ করে, এবং এইভাবেই শেয়ার মার্কেট কাজ করে। তো এই জন্যই আমাদের এসআইপি বা শেয়ার এ নিবেশ করা উচিত। এইবার আমাদের এইটা বুঝতে হলে এর সেকেন্ড পয়েন্ট আর একটা বুঝে নিতে হবে। এই ফার্স্ট পয়েন্টের মধ্যে আছে 2 নাম্বার, যেটা হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশনটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু একটা বিরাট বড় বাজে জিনিস। এই ইনফ্লেশনটা কিন্তু আমাদের টাকাকে একদম নষ্ট করে ফেলতে পারে। সেটা কিরকম, আমাদের ইনফ্লেশনটা বুঝতে হলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা এসআইপি ক্যালকুলেটারে যাওয়ার পরে যখনই আমরা দেখতে পারবো, এইখানে আমি ইনভেস্ট অ্যামাউন্ট দেখতে পাচ্ছি, এখানে ইনভেস্ট পিরিয়ড দেখতে পাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছি অ্যাডজাস্ট ফর ইনফ্লেশন। এই জায়গাটাই অ্যাডজাস্ট ফর ইনফ্লেশনে আমি যখন নোট জায়গায় ইয়েস করব, তখন আপনার এই যে টাকাটা, আপনি ধরুন এইখানে আমি ক্যালকুলেট করে রেখেছিলাম, ওই নো দিয়েই ক্যালকুলেট করে রেখেছিলাম, মানে অ্যাকচুয়ালি আপনার টাকাটা কত টাকায় পরিণত হচ্ছে। তাহলে সেখানে দেখা যাচ্ছে যে আপনার টাকাটা 35 বছরে 1 কোটি টাকায় পরিণত হচ্ছে। কিন্তু 35 বছর পরে এই 1 কোটি টাকার মূল্য কিরকম, মানে আপনার 1 কোটি টাকা দিয়ে কি আপনি কি মানে সেই সময় 1 কোটি টাকার মতন জিনিস কিনতে পারবেন? আমার হাতে যে পেনটা রয়েছে এটার দাম এখন 500 টাকা, কিন্তু 35 বছর পরে গিয়ে এই পেনটাই 2 থেকে 3,000 টাকা দাম হতে বাধ্য, এবং মানুষের ইনকামও বাড়তে বাধ্য। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু সেই সময় আমার 1 কোটি টাকা থাকলেও আমরা কিন্তু 1 কোটি টাকার জিনিস কিনতে পারবো না। তাহলে আমরা কত টাকার জিনিস কিনতে পারবো সেটা দেখার জন্য আমাদের এই অ্যাডজাস্ট ফর ইনফ্লেশন জায়গাটাকে ইয়েস করে দিতে হবে এবং ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করলে পরে নিচের দিকে আসবো যে আমার সেই মুহূর্তে দাঁড়িয়ে যে 1 কোটি টাকা, তো আপনার 1 কোটি টাকাটা আপনি পাচ্ছেন 35 বছর পরে, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই টাকাটা মূল্য 19.5 লাখ টাকা। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং ইনফ্লেশন বোঝানোর জন্য আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি, যেটা আপনাদেরকে আমি পুরোপুরি দেখাই। যে স্ক্রিনশটটাই আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি 10,000 টাকা অ্যামাউন্টের একটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রেখেছি, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে টাকাটা, আমি যদি 10,000 করে প্রতি মাসে মাসে ইনভেস্ট করতাম, 10,000 করে প্রতি মাসে মাসে ইনভেস্ট করতাম, তাহলে আমার টাকাটা 10 বছরে 23.2 লাখ টাকায় পরিণত হতো, এবং সেটা 35 বছরে গিয়ে 6.5 কোটি টাকায় পরিণত হতো। দেখুন এইবার এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 23.2 লাখ টাকাটা 16.5 লাখ টাকা, এই যে 8.2 লাখ টাকাটা 7 লাখ টাকা, 22 বছরে 1.3 কোটি টাকা 54.9 লাখ টাকা। এই যে আমি সাইডটা দেখিয়েছি, এটা ওই অ্যাডজাস্ট ইনফ্লেশন বাদ দিয়ে, ঠিক আছে, মানে আমি নো করে রেখেছিলাম, আর যখন ওটা ইয়েস করেছিলাম তখন এই জায়গাটায় এসছে। তো আপনি 10,000 টাকা করে প্রতি মাসে মাসে জমাচ্ছেন, আপনার ওই 10,000 টাকা প্রতি মাসে মাসে গিয়ে 35 বছর পরে গিয়ে 6.5 কোটি টাকায় পরিণত হচ্ছে আপনি মনে করছেন। তো আপনি পাচ্ছেন 6.5 কোটি টাকা আপনি পাচ্ছেন, কিন্তু সেটা 35 বছর পরে গিয়ে যদি আমি ইনফ্লেশন রেটটাকে ওখানে ইয়েস করে দিই, তাহলে আপনার ওই 6.5 কোটি টাকায় এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু পরিণত হচ্ছে 1.4 crore রুপিসে। তার মানে কিন্তু আপনি 6.5 কোটি টাকা দিয়ে কিন্তু সেই সময় অত কিছু জিনিস কিনতে পারবেন না। বুঝতে পেরেছেন? এখন 6.5 কোটি টাকা দিয়ে আপনি যত কিছু কিনতে পারবেন, তখন কিন্তু 6.5 কোটি টাকায় আপনি তত জিনিস কিনতে পারবেন না। তখন সেটার মূল্য হয়ে দাঁড়াবে 1.4 crore রুপিস। এই জিনিসটা হচ্ছে ইনফ্লেশন। এই জিনিসটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু বিরাট বড় বিপদ। অতএব এই ফার্স্ট পয়েন্টের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার সেকেন্ড আর থার্ড পয়েন্ট রয়েছে। এই সেকেন্ড আর থার্ড পয়েন্ট যদি আমরা না বুঝি তাহলে কিন্তু এই ফার্স্ট পয়েন্টের কোনো মূল্যই নেই। তার কারণ এই সেকেন্ড আর থার্ড পয়েন্টই কিন্তু আমাদের পরিবারকে রক্ষা করবে। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে একটা লাইফ ইন্স্যুরেন্স। আমরা যদি সঠিক একটা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে না রাখি, তাহলে কিন্তু ওই যে আমি এসআইপির মাধ্যমে বা শেয়ারের মাধ্যমে আমি যে 1 কোটি টাকা জমাচ্ছি, 1 কোটি টাকা মানে আমি পাবো, জমাচ্ছি না, মানে আমি 1 কোটি টাকা ভাবছি যে আমি 35 বছর পরে 1 কোটি টাকা পাবো। সেই 1 কোটি টাকাটা কিন্তু আপনার যখন তখন খরচ হয়ে যেতে পারে, এবং আপনার স্বপ্নও কিন্তু পূর্ণ নাও হতে পারে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের একটা লাইফ ইন্স্যুরেন্স করতে হবে। এবং সেটা আমরা কিভাবে বুঝবো যে আমার কত টাকা লাইফ ইন্স্যুরেন্সের প্রয়োজন? ধরুন আপনার ইনকাম 10,000 টাকা। এই 10,000 টাকা যদি আপনার প্রোটেক্ট করতে হয়, ধরুন আমি আজকে আছি, পরিবারকে 10,000 টাকা করে দিচ্ছি, কিন্তু কালকে যদি আমি না থাকি, তাহলে আমার পরিবার 10,000 টাকা কিভাবে ইনকাম করবে? হয় কোনো কিছু বেচে, নাই আমার যদি প্রচুর পরিমাণে টাকা থাকে, সেটা ব্যাংকে, পোস্ট অফিসে বা এলআইসিতে রেখে সেখান থেকে কিন্তু একটা বিরাট পরিমাণে টাকা উপার্জন করতে পারে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার মিনিমাম 20 লাখ
রুপিস যদি আমার ব্যাংকের অ্যাকাউন্টে থাকে, তাহলে আমার পরিবার কিন্তু প্রতি মাসে মাসে 12,000 টাকা ইনকাম করতেই পারবে। তার কারণ এখন 1 লাখ টাকা যদি এমআইএস করা হয়, আমার কিন্তু 600 টাকা করে প্রতি মাসে মাসে দিচ্ছে এমআইএস করলে। সেক্ষেত্রে 12,000 টাকা কিন্তু আমি না থাকলেও আমার পরিবার ইনকাম করতে পারবে। এইবার আমার কাছে যদি 20 লাখ টাকা না থাকে, আমি তো মাত্র 10,000 টাকা করে ইনকাম করছি, আমার কাছে তো জমানো টাকা 20 লাখ নেই। এখন যদি আমি হট করে মরে যাই, তাহলে আমার পরিবার কিভাবে চলবে? সেই জন্যই তো লাইফ ইন্স্যুরেন্স। এই লাইফ ইন্স্যুরেন্সে কি হয়, আমরা যখন একটা টার্ম ইন্স্যুরেন্স করবো, তখন 20 লাখ টাকার একটা আমি টার্ম ইন্স্যুরেন্স করে নেবো। সেই 20 লাখ টাকার টার্ম ইন্স্যুরেন্সের মূল্য কম করে আপনি ধরে নিন মান্থলি 300 টাকার থেকে, ঠিক আছে, 2,000 টাকার মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন। এইবার যখনই এই 300 টাকা থেকে 2,000 টাকার মধ্যে হবে, এগুলো কিন্তু এক একটা কোম্পানি এক এক রকম চার্জ করে। সেটাও আমরা পরবর্তীকালে লাস্টের দিকে দেখে নিচ্ছি যে কোন জায়গায় হচ্ছে 20 লাখের ইন্স্যুরেন্সের দাম, 1 কোটি ইন্স্যুরেন্সের দাম কত, সেটাও দেখছি। এবার এটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে, যখনই আমি এই ইন্স্যুরেন্সটা করে রাখলাম, লাইফ ইন্স্যুরেন্সটা করে রাখলাম, করে রাখার পর দিনই আমি এই টার্ম ইন্স্যুরেন্সটা করেছি, হয়তো আমার পরের দিনই কিছু হয়ে গেছে, অ্যাক্সিডেন্টলি আমি মারা গেছি, আমার পরিবার কিন্তু দেন এন্ড দেয়ার এই 20 লাখ টাকাটা পাবে। এবং এই 20 লাখ টাকাটা যখন পরিবার পাবে, তখন কিন্তু আমি না থাকলেও ওই 600 টাকার উপরে বেস করে কিন্তু পরিবার 12,000, তার মানে পরিবার পুরোপুরি কিন্তু ওই 12,000 টাকা ইনকাম পাচ্ছে আমি না থাকলেও। আমি থাকলে পরিবারকে দিচ্ছি, আবার আমি না থাকলে পরিবার কিন্তু 12,000 টাকা করে পাচ্ছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার আমাদের সেকেন্ড পয়েন্টে আসতে হবে। সেকেন্ড পয়েন্টটাও খুব গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা না বুঝি, প্রথমে একদম ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স, নেক্সট হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, যেটা আমি এখানে বলতে চলেছি হেলথ ইন্স্যুরেন্স। এই হেলথ ইন্স্যুরেন্স যদি আমাদের না করা থাকে, তাহলে কিন্তু বিরাট বড় বিপদ। তার কারণ আমি বলেছিলাম একদম ভিডিও শুরুতেই, আমরা যে আমার পরিবারে যদি একটা অসুস্থতা দেখা দেয়, সেই মুহূর্তে আমার কাছে যদি অনেকগুলো টাকা থাকে, সেই টাকা কিন্তু তার পেছনে আমরা ফেলে দিই বা ফেলে দেওয়ার চেষ্টা করি বা তাকে বাঁচানোর চেষ্টা করি। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু যে স্বপ্নগুলো থাকে, সেগুলো আর পূর্ণ হয় না। এই হেলথ ইন্স্যুরেন্সই কিন্তু আমাদেরকে সেই স্বপ্ন রক্ষা করতে সাহায্য করবে। তো ধরুন মিনিমাম আপনি যদি একটা 5 লাখ টাকার একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখেন, ধরুন আপনার পরিবারে আপনি, আপনার স্ত্রী বা আপনার পুত্র বা কন্যা যে আছে, তাদের নামে আপনি করিয়ে রাখলেন, টোটাল মিলিয়ে একটা প্যাকেজ 5 লাখ টাকার হয়ে গেল। এই 5 লাখ টাকার প্যাকেজে আপনি 500 থেকে, 500 নয় 300 থেকে ধরে নিন 2,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। এটা ভ্যারি করে হচ্ছে বিভিন্ন কোম্পানির উপরে। হেলথ ইন্স্যুরেন্স আপনি কোন কোম্পানি হেলথ ইন্স্যুরেন্স নেবেন, যে কোন টাকা নিচ্ছে সেই হেলথ ইন্স্যুরেন্সও আপনি করতে পারেন। সেক্ষেত্রে কি হয়, আপনার পরিবারটা হেলথ ইন্স্যুরেন্সের দিক থেকে সিকিউরিটির মধ্যে দিচ্ছে। এই 5 লাখ টাকাটা ধরুন আপনি 10 লাখ টাকার করিয়ে রাখলেন। ধরুন পরিবারে এমন একজনের হঠাৎ করে কিছু হলো, সেই মুহূর্তে আপনার 10 লাখ টাকা প্রয়োজন, একটা সার্জারির প্রয়োজন, তখন কিন্তু হেলথ ইন্স্যুরেন্স পুরোপুরি এই 10 লাখ টাকাটা আপনাকে দেবে, এবং সেটা পুরোপুরি ক্যাশলেস। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অতএব এই লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স যখনই আমরা করব, তখনই কিন্তু আমাদের একটু নেটে ঘেটে দেখে নিতে হবে। যেরকম আমাদের এলআইসি আছে, প্লাস এছাড়াও বিভিন্ন ধরনের কোম্পানি আছে, যেই কোম্পানিগুলো কিন্তু আমাদের লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স আমাদের দেয়। কিন্তু লাইফ ইন্স্যুরেন্স যদি করেন এবং সেটা সরকারি মাধ্যমে যদি করতে চান, সেটা এলআইসি, বা বেসরকারি মাধ্যমে যদি আপনি করতে চান, সেগুলো আপনারা করতে পারেন। সেটা বিভিন্ন ধরনের রয়েছে, টাটা, বাজাজ, বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স রয়েছে, সেখান থেকে আপনারা কিন্তু নিতে পারেন। এবার হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এলআইসিটা বেটার নয়, সেক্ষেত্রে আপনাকে একটা কোম্পানিতে যেতে হবে, কেননা এলআইসিতে আপনি কিন্তু ক্যাশলেস পাচ্ছেন না। কিন্তু বিভিন্ন কোম্পানিতে গেলে আপনি কিন্তু ক্যাশলেস পাবেন, এবং ক্যাশলেস যখনই পাবেন, আপনি কিন্তু ওই হচ্ছে ইন্স্যুরেন্সের মধ্যে, হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে ঢুকেই কিন্তু আপনি দেন দেয়ার ওই ক্যাশলেস ব্যবস্থাটা পেতে পারেন। কালকে অসুস্থতা দেখা দিলে, কালকে আপনার পরিবারে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, সেই মুহূর্তে একটা সার্জারির প্রয়োজন, আপনি কিন্তু পুরোপুরি ফ্রি ওখান থেকে করাতে পারেন, যে টাকাটা আপনি ইন্স্যুরেন্স দেবেন সেই টাকার মধ্যে। তো আসুন দেখে নেওয়া যাক এবার এক লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্সের দাম কত। তার জন্য আমাদেরকে যেতে হবে ক্রোমে। আমি একটা নিউ ট্যাব নেব। নিউ ট্যাব নেওয়ার পরে আমি চলে যাব, এখানে লিখবো 5 লাখ হেলথ ইন্স্যুরেন্স প্রাইস। প্রথমে 5 লাখ হেলথ ইন্স্যুরেন্সের আমি প্রাইস দেখে নিই। আমি নিচের দিকে আসছি, পলিসি বাজারে এখানে 5 লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্সে কত টাকা আমার দেখাচ্ছে। এখানে দেখুন বিভিন্ন কিছু কিন্তু দেখা যাচ্ছে। এখানে টোটালি দাম রয়েছে 2,145 টাকা পার মান্থ। আর এখানে দেখুন, এখানে যেটা রয়েছে 5 লাখ টাকার হচ্ছে 638 টাকা করে পার মান্থ। আবার দেখুন স্টার হেলথে 5 লাখ টাকার 451 টাকা করে পার মান্থ। এবার আপনি যদি আরো নিচের দিকে আসেন, তাহলে আরো নিচে দেখতে পারবেন, এখান থেকে আপনি কম্পেয়ার করে কিন্তু একটা হেলথ ইন্স্যুরেন্স চুজ করতে পারেন। এবার সেই মুহূর্তে দাঁড়িয়ে এখান থেকে হেলথ ইন্স্যুরেন্স আপনি নিতে পারেন, এবং যদি আপনার হেলথ ইন্স্যুরেন্সের প্রয়োজন হয়, তাহলে আমাকেও কমেন্টে অবশ্যই জানাতে পারেন, কেননা আমিও হেলথ ইন্স্যুরেন্স করাই, একটা এজেন্ট হিসেবে হেলথ ইন্স্যুরেন্স করাই। সেক্ষেত্রে এটা গেল।
এবার নেক্সট আমরা আরেকটা ট্যাব নেব, নিয়ে দেখে নেবো লাইফ ইন্স্যুরেন্সের প্রাইস কিরকম আছে। 5 লাখ, ধরুন আমি 1 crore লাইফ ইন্স্যুরেন্স প্রাইস দিলাম, সার্চ করলাম, গুগলে সমস্ত কিছু পাওয়া যায়, এই নিয়ে কোনো প্রবলেম নেই। তো আমরা একটা লিস্ট বের করব যে একটা 1 কোটি টাকার হচ্ছে একটা হেলথ ইন্স্যুরেন্স আমরা আমরা যদি লাইফ ইন্স্যুরেন্স করতে চাই সেটা কত টাকার মধ্যে আমরা পাবো। দেখুন এখানেই দেখা যাচ্ছে 473 টাকা পার মান্থ দিলে 1 কোটি টাকা আমরা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স পেতে পারি। তো সেক্ষেত্রে আমি তো বলেছিলাম মাত্র 20 লাখ টাকার একটা টার্ম ইন্স্যুরেন্স, তাহলে তার দাম আরো কম হবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পারলাম যে কত কম টাকার মধ্যে আমরা লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নিতে পারছি। সেক্ষেত্রে আমাদের এই দুটো প্রথমে করাতে হবে, করানোর পরে আমাদের এসআইপি বা অন্যান্য জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে। যদি আমরা এটা না করি তাহলে কিন্তু আমাদের টাকাটা পুরোপুরি চলে যেতে পারতো। তো আজকে এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা আপনাদের কিরকম লাগলো? আমি মাত্র 10,000 টাকা দিয়ে এটা আজকে যা দেখালাম যে একজনের যদি 10,000 টাকা স্যালারি হয় তাহলে সে কিভাবে এটা করতে পারে। এবার যদি আপনার মনে হয় যে এই 10,000 টাকাটা আমার স্যালারি নয়, আমার স্যালারি 50,000 টাকা, 50,000 টাকা, তাহলে আপনারা সেইভাবে হিসাব করে নেবেন। কেননা 10,000-এ আপনারা যেরকম টার্ম ইন্স্যুরেন্স নিচ্ছেন এখান থেকে পুরো হিসাব পেয়ে যাচ্ছে, সেরকম ভাবে আপনারা হিসাব করে টার্ম ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্সটা নিয়ে নেবেন এবং সেইভাবেই কিন্তু আপনারা ইনভেস্ট করবেন। এই দুটো করার পরেই কিন্তু টাকা ইনভেস্ট করবেন। এবং সেটা আপনার যদি 10,000 টাকা যদি ইনকাম হয় এবং বা আপনার যদি 20,000 টাকা ইনকাম হয় এবং লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স দিয়ে হয়তো আপনার মাসে 1 থেকে 1,500 টাকা যাচ্ছে, ধরুন যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন কিন্তু আরো শেয়ার বা অন্যান্য জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন আরো 2 থেকে 3,000 টাকা। এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে রেখে আপনারা করতে পারেন এবং এরপরেও যদি আপনাদের টাকা বাঁচে তাহলে আপনি 4 থেকে 5,000 টাকাও ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আপনার এটা আপনারা নিজেরা ভালো বুঝবেন যে আপনার কত টাকা বাঁচছে, কত টাকা আপনি ইনভেস্ট করবেন। যদি এইভাবে করেন তাহলে আপনাদের মাথাটা পুরোপুরি ফ্রি থাকবে এবং ঠিকভাবে সামনের দিকে এগোতে পারবেন। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।